গল্প অপ্রিয় প্রাক্তন। লেখনীতে সিদরাতুল মুমতাজ। অন্তিম পর্ব। বজ্রপাতের শব্দে ভয় পেয়ে আমি আর্ককে জড়িয়ে ধরেছি। আমার পা মাটি ছেড়ে শূন্যে উঠে গেছে। বলতে গেলে আমি আর্ভের গলা ধরে ঝুলে আছি, কিন্তু সে আমায় কিছু বলছে না। তার হৃৎপিণ্ডের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আমি তাকে জড়িয়ে ধরার পর তা যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আমি নিজেও খুব অপ্রস্তুত। তার চুল থেকে ভুরভুর করে মেন্স শ্যাম্পুর গন্ধ আসছে। এই গন্ধটা আমার চির পরিচিত, অতি প্রিয়। অতীতের স্মৃতি ভেবে আমি কেমন নিখুঁত এক ঘোরে ডুবে যাচ্ছি। নিজেকে কিছুটা সামলে যখন আমি আর্ভের গলা ছেড়ে মাটিতে পা রাখতে গেলাম, তখনই সে আচম্বিতে আমার কোমর আঁকড়ে ধরল। আমি চমকে গেলাম কিছুটা। সে আমার মুখের কাছে ঘনিষ্ঠ হয়ে ঠিক কানের পাশে চুমু দিল। আমি কেঁপে উঠলাম। বিস্ময়, হতবিহ্বল আর এলোমেলো হয়ে পড়লাম। দ্রুত তাকে ছেড়ে সরে যেতেই পেছনে হোঁচট খেলাম কার্পেটের সাথে। সে সঙ্গে সঙ্গে আমায় আগলে ধরল। আমি মুখ ফুটে কিছু বলার ফুরসত পেলাম না। এর আগেই সে সবচেয়ে অপ্রত্যাশিত কাজটা করল। আমাকে দেয়ালের সাথে মিশিয়ে ধরে ঠোঁটে আগ্রাসী চুমু দিতে লাগলো। আমি পুরোপুরি স্থির হয়ে গেলাম কিছু মুহূর্তের জন্য, কিন্তু ঠিক তারপরেই অনুভব করলাম বুক ভর্তি উত্তাল ঢেউ। যেন একরাশ ব্যগ্রতা। হয়তো এমন কিছুর জন্য আমি নিজেও মনে মনে তৃষ্ণার্ত ছিলাম। তাই আর্ভকে কোনো রকম বাধা দেওয়ার পরিবর্তে তার টি শার্ট খামচে ধরে রাখলাম। বাধা দিতে নয়, বরং তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় দিশাহীন হয়ে পড়েছিলাম। যেন আর্ভকে আমি এখনো চাই, ভীষণ অধীর হয়ে চাই। সেটা নতুনভাবে উপলব্ধি করে নিজেই থমকে গেলাম। এক পর্যায়ে সে আমাকে ছাড়ল। তখন আমি হাঁপাচ্ছি, মাথা নিচু করে আছি। একটু ধাতস্থ হতেই সে আবার আমার কোমর চেপে ধরে কাছে আসলো। আমি কিরমির করে বললাম, এই সব কি হচ্ছে? আমাকে চূড়ান্ত অবাক করে আর হৃষ্টচিত্তে বলল, কেন? তোমার ভালো লাগছে না? আমি ভীষণ বিব্রত হয়ে পড়লাম। সে বলল, আর একটু হলে তো আমার শখের টি শার্টটাই ছিঁড়ে ফেলছিলে। ভালো না লাগাতেই এই অবস্থা। তাহলে ভালো লাগলে কি হতো? আমি চোখ প্রসারিত করে তাকালাম। সে ঠোঁট চেপে হাসছে। তার চেহারায় জিতে যাওয়ার আনন্দ ঝলমল করছে। অন্ধকারেও আমি তা স্পষ্ট বুঝতে পারছি। সে আমাকে কত সহজেই পরাস্ত করে ফেলেছে শুধু একটা চুমুর মাধ্যমে। তার সামান্য স্পর্শেই আমি কেমন মোমের মতো গলে গেছি। নিজের প্রতি বিরক্ত লাগলো খুব। রাগী কণ্ঠে বললাম, তুমি এখনই এই ঘর থেকে বের হয়ে যাবে। তোমাকে আমি আর এক মুহূর্ত সামনে দেখতে চাই না। আর বেরিয়ে গেল না। আজ যেন সে আমাকে চূড়ান্ত মাত্রায় আশ্চর্য করার শপথ নিয়েছে। কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকেই আচমকা আমাকে দেয়ালের সাথে মিশিয়ে ধরল আবারও। তার সাহস দেখে আমি বকা হয়ে গেলাম। চোখ প্রসারিত করে তাকিয়েও তাকে দমাতে পারলাম না। সে বলল, আম ভেরি সিরিয়াস। তাই এখন আমি যেটা করব সেটাও খুব সিরিয়াস। যদি তোমার কনসেন্ট না থাকে, তুমি আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিতে পারো। আমি কিছু বলবো না। কিন্তু যদি কনসেন্ট থাকে, আমি কি করব বুঝতে পারছিলাম না। তার এহেন আকস্মিক আচরণে মস্তিষ্ক বিকল হয়ে পড়েছে। একটু থেমে সে আবার বলল, তোমার হাতে সময় মাত্র 10 সেকেন্ড। কারণ আমি এর বেশি ওয়েট করব না। যদি চুপ করে থাকো তাহলে আমি বুঝে নিব তোমার কনসেন্ট আছে। আর তখন আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। 10 সেকেন্ড পর আর নিচু গলায় বলল, তোমার বকবকের অভ্যাস আমার পছন্দ, কিন্তু এখন আমি কিচ্ছু শুনতে চাই না। জাস্ট হ্যান্ডেল মি সাইলেন্টলি। আমার শ্বাস কেমন থেমে থেমে আসছে। বুক ধড়ফড় করছে। কিন্তু আমি আরকে কিছু বলতে পারলাম না। ওই মুহূর্তে আমি নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। আমার শরীরের সম্পূর্ণ ভর তার বাহুতে সমর্পিত। সেই মুহূর্তে আমি আরেকটা বিষয় ভালোভাবে উপলব্ধি করলাম, তাকে প্রত্যাখ্যান করার বিন্দুমাত্র সাহস আমার নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। আর হঠাৎ নিজের শক্তিশালী বাহুতে একটানে আমাকে উঠিয়ে নিল কোলে। আমি আগের মতো তার গলা জড়িয়ে ধরলাম। কিন্তু এখন আমার হাত থেকে শুরু করে পায়ের পাতা অবধি কাঁপছে। সে আমাকে তার ঘরে এনে বিছানায় ফেলে দিল। আমার উপর আধশোয়া হয়ে খুব অকাতর কণ্ঠে ফিসফিসাল, ভেবো না যে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি মরে যাচ্ছিলাম। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। রাতে একা থাকলে ভয়টয় পেয়ে যদি আবার স্ট্রোক করো তখন বাবা মাকে কি জবাব দেব?
আফটার অল তারা আমাকে ভরসা করে তাদের মেয়ের দায়িত্ব দিয়েছে। আমি সেই ভরসার অমর্যাদা করি কি করে? অস্বস্তি আর লজ্জায় মুখ লাল হয়ে গেছে আমার। এসব কি হচ্ছে? কেন আমি তাকে বাধা দিতে পারছি না? কিভাবে তাকে থামাই? কিভাবে নিজেকে সামলাই? আমার নিজের নিয়ন্ত্রণ যেন আমার মধ্যেই নেই। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ, ভেতরে এলোমেলো অনুভূতির জোয়ারে ভাসছি আমি। চোখের পাতা ভরে আসছে অশ্রুতে। আর আমার চোখের জল মুছে আদুরে কণ্ঠে প্রশ্ন করল, লিলি, অ্যাম আই হার্টিং ইউ? আমি জবাব দিতে পারলাম না। সে আমার চোখের পাতায় ক্রমাগত চুমু দিয়ে বলল, আই লাভ ইউ লিলি। আই নিড আ লিটল গার্ল লাইক ইউ। নিজেকে বুঝে নিতে আমার গোটা এক রাত কেটে গেল। সূর্যের সরু রেখা চোখের ভেতর ঢুকে যাচ্ছে। আমি পাশ ফিরে তাকাতেই খেয়াল করলাম, আজ আমার জীবনের অতি আকাঙ্ক্ষিত সকাল। লিলি ফুলের সুবাসে ঘুম ভাঙার সকাল। কয়েক মাস আগেও আমি চিন্তা করিনি যে এমন সময় আমার জীবনে কখনো আসবে। লিলি আমার বুকের খুব কাছে, একদম একটা কিউট বিড়ালের মতো হাত পা গুটিয়ে শুয়ে আছে। তার ঘুমন্ত মুখটা কি অসম্ভব মিষ্টি। আমি ঘোরগ্রস্তের মতো তার নরম চুলে হাত বুলিয়ে দিলাম। চুমু দিলাম তার কপালে, গালে। সে হালকা নড়ে উঠল। একটু এপাশ হয়ে শুতেই সূর্যের আলোয় মুখ কুঁচকে ফেলল মেয়েটা। আমার একমাত্র বউয়ের ঘুমে অসুবিধা হচ্ছে। আমি তৎক্ষণাৎ উঠে জানালার পর্দা টেনে দিলাম। লিলি এবার আরাম করে ঘুমাচ্ছে। আমি এসে তার গা ঘেঁষে শুয়ে রইলাম। তাকে দুই হাতে আগলে তার গলায় মুখ ডুবিয়ে শ্বাস নিলাম, তার ঠোঁটে চুমু দিলাম। সে আমার এত অত্যাচার সহ্য করতে না পেরে এবার চোখ মেলে তাকালো। আমি হেসে উঠলাম। কোমল স্বরে বললাম, গুড মর্নিং। লিলি আমাকে ধাক্কা মেরে সরিয়ে উঠে বসল হঠাৎ। তারপর খুব তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নামতে লাগলো। সে পড়ে যাচ্ছিল। আমি তাকে আগলে ধরে বললাম, আস্তে। এত তাড়া কিসের? সে আর চোখে ঘড়ির দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, অফিসে লেট হচ্ছে। দেরি করে গেলে হিটলার বসের ঝাড়ি শুনতে হবে। তাই তারা দেখাচ্ছি। সেই গম্ভীর মুখে আমাকে বিদ্রূপ করছে। আমি মৃদু হেসে তাকে হেঁচকা টানে কাছে এনে নিজের বাহুতে ফেলে বললাম, তারা দেখানোর দরকার নেই। কারণ হিটলার বসও এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে তোমার ডিউটি অফিস থেকে বাসায় ট্রান্সফার করবে। লিলি কোনো জবাব না দিয়ে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। আমি নিচু স্বরে বললাম, আম সরি লিলিফুল। তুমি তো জানোই আমার অভ্যাস। শান্ত নামের ওই পারভার্টের সাথে তোমাকে সহ্য হয়নি। সেজন্য কাল তোমার সাথে এত রুড বিহেভ করছিলাম। আমি খুব লজ্জিত আমার কাজের জন্য। লিলি কেমন তাচ্ছিল্য হাসলো আমার কথায়। আমাকে ধাক্কা মেরে সরিয়ে উঠে বসল। এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি কি জানো? তুমি যে খুব চিপ মেন্টালিটির একজন পুরুষ। তার জবাবে আমি একটা হালকা ধাক্কার মতো খেলাম। লিলি তীক্ষ্ণ স্বরে বলল, তোমার কি মনে হয় আমি কচি খুকি? ফিডার খাই? কিছুই বুঝি না। তুমি আমাকে কেন অফিসে যেতে দিচ্ছ না সেটা আমি ভালো করেই জানি। সে উঠে দাঁড়িয়ে আক্রমণাত্মক কণ্ঠে বলতে লাগলো, রিভেঞ্জের নেশায় আমার লাইফটা হেল করে দিয়েছ। কি প্রয়োজন ছিল আমাকে বিয়ে করার? যদি আমার চরিত্র নিয়ে তোমার এতই সন্দেহ থাকে, ফিহার কথায় যদি এত বিশ্বাস থাকে, তাহলে আমাকে টাচ করেছ কেন? আমি নির্বাক হয়ে বললাম, ট্রাস্ট মি লিলি, আমি ফিহার কথায় বিশ্বাস করিনি। যদি করতাম তাহলে। ওহ প্লিজ, এখন অস্বীকার করবে না। তুমি ওসব কথা শুনে বাসর রাতে আমার সাথে কি কি করেছিলে আমার সব স্পষ্ট মনে আছে, কখনো ভুলতে পারবো না। ইনফ্যাক্ট তুমি কি যেন বলেছিলে, আমার দেহের প্রতি তোমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, তাই না? তাহলে হঠাৎ কোত্থেকে এলো এত ইন্টারেস্ট? কথাগুলো বলতে বলতে কেমন ভর্ৎসনার সুরে হাসতে লাগলো সে। আমি রুক্ষ মেজাজে বললাম, রাতে যা হয়েছে তা তোমার কনসেন্টেই হয়েছে। এটা তুমি ডিনাই করতে পারবে না। তাই এসব নিয়ে আমাকে পিঞ্চ করারও কোনো মানে হয় না। কেন? তুমি তো খুব শুদ্ধ পুরুষ। তাহলে আমার মতো অশুদ্ধ মেয়েকে টাচ করতে তোমার ইগো হার্ট হয়নি? বিয়ের রাতে তো খুব ইগো দেখিয়ে চলে গেছিলে। তাহলে আবার ফিরে আসলে কেন? ফিহার কথা শুনে আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছো না? তাহলে তো তোমার অবশ্যই ওর কাছে যাওয়া উচিত ছিল। তোমাকে ভালো স্যাটিসফাই করতে পারত। চোখ মুখ শক্ত করে তাকালাম আমি। কটমট করে বললাম, লিলি মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। কি যা তা বলছো? হ্যাঁ, তুমি ফিহার সাথে আমাকে মিন করছো। মাথা ঠিক আছে? হাউ ডেয়ার ইউ?
আমার মাথা একদম ঠিক আছে আর ভি হতেশাম। বরং আপনি নিজের মনের ডাক্তার দেখান আর নিজের মাইন্ডের চিকিৎসা করান। আপনি একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ। সেটা আপনি যত দ্রুত বুঝবেন ততই আপনার জন্য মঙ্গল। থমথমে মুখে আমি বিমূঢ় হয়ে তাকিয়ে আছি। লিলি বের হয়ে গেল ঘর থেকে। আমি নির্বাক হয়ে ভাবছি, সূর্যোদয় হতেই সে নিজের রূপ বদলে ফেলেছে কিভাবে। একটা মেয়ে এত গিরগিটি স্বভাবের হবে কেন? চমৎকার। সারারাত তোরা রোমিও জুলিয়েটের মতো রোমাঞ্চ করে সকালে উঠেই আবার টম এন্ড জেরি হয়ে গেছিস। এটা একমাত্র তোদের দ্বারাই সম্ভব। হ্যাটস অফ। জেসমিনের কৌতুকপূর্ণ মন্তব্যের জবাবে আমি কিছু বললাম না। নির্বিকার ভঙ্গিতে ফালুদা খেতে লাগলাম। আন্টির বানানো ফালুদা ভীষণ টেস্টি। ওর বাসার বারান্দাটাও খুব সুন্দর। মাঝখানে বিশাল মাটির পেয়ালায় শাপলা ফুটে আছে। আমার নজর শাপলা ফুলের দিকে। জেসমিন ঝুঁকে এসে বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক? এবার কি করবি? কি করব মানে? ফালুদা খাচ্ছি, তারপর গোসল করব। মানে তুই এখানে গোসল না করেই চলে এসেছিস নাকি? ছি, ছি, নাপাক, নোংরা। আমার থেকে দূরে সরে বসো। সে আমার পাশের চেয়ারেই বসে ছিল এতক্ষণ। এই কথা বলে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। আমি কোনো ভ্রুক্ষেপ দেখালাম না। হঠাৎ কলিং বেলের শব্দ হতেই চমকে উঠলাম। আমার খাওয়া থেমে গেল। আন্টি মানে জেসমিনের শাশুড়ি দরজা খুলতে যাচ্ছেন। আর ভেসেছে নাকি? জেসমিন আমার দিকে চেয়ে বলল, কি মনে হয় আরব? আমি কঠিন মুখে বললাম, আমি যে এখানে আছি সেটা তো ওর জানার কথা না। নিশ্চয়ই মা বলেছে। ওকে বারান্দায় আসতে দিবি না কিন্তু। আমি ওর মুখ দেখতে চাই না। যা গিয়ে দ্রুত বিদায় কর। জেসমিন চোখ কুটি করে আমার দিকে চেয়ে বলল, ঢং করিস না, তুই যে ওর অপেক্ষাতেই ঘাপটি মেরে বসে আছিস তা আমি জানি ভালো করেই। ও আসবে, তোর কাছে ক্ষমা চাইবে, তোর পা ধরে টানাটানি করবে, এটাই তো তুই চাইছিস মনে মনে। আমি তার কথার কোনো জবাব না দিয়ে জানালায় তাকালাম। জেসমিন অবশ্য ভুল কিছু বলেনি। আমি অবশ্যই চাই আর ভাসুক, আমার কাছে ক্ষমা চাক। সে ফিহার মতো ফালতু মেয়ের কথা শুনে আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছে। ক্ষমা তো ওকে চাইতেন হবে। তারপর আমি মাফ করব না ওকে নাকানি চুবানি খাওয়াবো, সেটা একান্তই আমার ব্যাপার। সেদিন আর ভাসেনি। তার পরিবর্তে এসেছিল রোহান। বন্ধুর হয়ে ওকালতি করতে। কিন্তু আমি তো এত সহজে হার মানার পাত্রী নই, রোহানকে পাত্তাই দিলাম না। সাহস থাকলে যেন আর নিজে এসে আমার কাছে মাফ চায়। জানিয়ে দিলাম সেটা রোহানকে। আমি আর বাড়ি ফিরে গেলাম না। জেসমিনের বাড়িতেই আসন গ্যারে বসলাম। প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। জেসমিনের শ্বশুর বাড়িতে সবাই আমাকে বেশ যত্নাত্তি করছে। সৌরভ ভাই বাসায় এলে প্রতি সন্ধ্যায় আমরা মুভি দেখি। আমার সাথে সৌরভ ভাইয়ের পছন্দ বেশ মিলছে। আমরা দুজনই থ্রিলার পছন্দ করি। জেসমিনের পছন্দ রমকম। তাই আমরা মুভি দেখার সময় সে রান্নার কাজেই ব্যস্ত থাকে। সময়গুলো খারাপ কাটছিল না। কিন্তু আমি মনে মনে আরভের অপেক্ষায় অস্থির ছিলাম। অবশেষে আমার অপেক্ষার অবসান হলো। জেসমিনের বাসায় আসার অষ্টম দিন পর আরভ হাজির হলো। আমি তখন প্রত্যাশাও করিনি। দরজা খুলে তাকে দেখেই চমকে উঠলাম। সেই গম্ভীর মুখে বলল, হায়, কেমন আছো? আমি তার চেয়েও গম্ভীর কণ্ঠে বললাম, ভালো, খুব ভালো আছি, তো হঠাৎ তুমি এখানে কেন? জেসমিনের কাছে এসেছো নিশ্চয়ই। না, আমি আমার একমাত্র বউয়ের কাছে এসেছি। আমি তাচ্ছিল্য হেসে খুব ভর্ৎসনার স্বরে বললাম, এতদিন পর মনে পড়ল বউয়ের কথা। সরি। খুব বিনয়ের সাথে অ্যাপোলোজাইজ করলো আর। তাতে আমার মন গলল না। দরজা থেকে সরে ভেতরে যেতে শুরু করলাম। আর ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোমাকে আমার সাথে যেতে হবে লিলি। ইটস নট পসিবল। আমি কোথাও যাচ্ছি না। আমি নিজের জন্য বলছি না। ইটস ইমার্জেন্সি। নিউ ইয়র্ক থেকে ড্যাডরা এসেছে। আমি থেমে দাঁড়ালাম এবার। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরভের সাথে যাওয়ার জন্য আমাকে ব্যাগ গোছাতে হলো। জেসমিন খুশি খুশি কণ্ঠে বললাম, যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে। এবার যদি তোদের মধ্যে দূরত্ব মেটে। আমি ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই দূরত্ব জীবনেও মিটবে না জেসমিন। ওই ইগোইস্টিক পুরুষ আমার কাছে অনুতপ্ত হয়ে আসেনি। বরং নিজের দরকারে এসেছে। বাধ্য হয়ে এসেছে। ওর মতো সুবিধাবাদী চরিত্র আমি দুটো দেখিনি। জেসমিন আমার রাগী রাগী উত্তর শুনে একদম চুপ করে গেল।
সবার থেকে বিদায় নিয়ে আমি আরভের সঙ্গে গাড়িতে উঠলাম। আরভ আমার সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে একটা কথাও বলল না। আমিও রেগে ঢোল হয়ে বসে রইলাম, সে খোশমেজাজে গান ছেড়ে দিল। আমার রাগের পারদ ক্রমশ বাড়ছে, তখন হঠাৎ মাথায় এলো, সত্যিই কি আমার শ্বশুরবাড়ির মানুষ এসেছে, নাকি আরভ মিথ্যে বলে আমাকে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার মাথায় আসতেই আমি কড়া গলায় বললাম, গাড়ি থামাও। আরভ আমার কথায় কোনো কর্ণপাত করল না। সে মিউজিকের সাউন্ড আরও বাড়িয়ে দিল। এক আলিশান 2 তলার ভবনে এসে গাড়ি থামল। পুরো রাস্তায় আরভ আমার প্রশ্নের কোনো জবাব দেয়নি। আমি তো ধরেই নিয়েছিলাম কোনো ঘাপলা আছে। সে নিশ্চয়ই আমাকে প্ল্যান করে এখানে এনেছে। আর এই জায়গা আমি চিনি না, এর আগে কখনো আসিনি। আরভ আমার পাশের দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, নামো। আমি তার হাত ধরে নামার প্রয়োজন বোধ করলাম না। কটমট করে তাকিয়ে নিজেই নামলাম। দারোয়ান আমাদের দুজনকেই সালাম দিল। আরভ এক প্রকার জোর করেই আমার হাত ধরে টেনে আমাকে নিয়ে ভেতরে ঢুকল। বাড়ি ভর্তি অসংখ্য মানুষ দেখে আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। যা ভেবেছিলাম তা নয়। মা আর বাবাও সেখানে উপস্থিত। আমাকে দেখেই বাবা বলল, ওই তো ওরা এসে গেছে। আরভের বাবা এগিয়ে আসতেই আমি দ্রুত মাথায় ঘোমটা টেনে নিলাম। নিচু হয়ে পা ছুঁয়ে সালাম করতে গেলেই তিনি বললেন, নো নিড ফর দিজ কামানো। বলেই আমাকে আলতো করে বুকে জড়িয়ে ধরলেন। তারপর আমার চিবুক স্পর্শ করে বললেন, অনেকক্ষণ ধরে তোমাদের অপেক্ষা করছিলাম। তুমি নাকি রাগ করে কিছুদিন যাবৎ বন্ধুর বাসায় গিয়ে বসে আছো। আমার ছেলে কি তোমার রাগ ভাঙাতে পেরেছে? আমি সামান্য ভড়কে গেলাম। মা চোখ রাঙিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমার এই কাজকর্মে সে ভীষণ বিরক্ত আজকাল। জেসমিনের বাড়িতে থাকাকালীন প্রতিদিন সকাল বিকাল 2 বার করে ফোন দিয়ে আমাকে ধমকানো তার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। আজ অবশ্য ধমকাতে পারেনি, এর আগেই আর চলে এসেছে। আমি আমার শ্বশুরের দিকে চেয়ে হাসার চেষ্টা করলাম। তিনি সশব্দে বললেন, মুখ দেখে তো মনে হচ্ছে আমার ছেলে সফল হয়েছে। সাবাস মাই বয়। বলেই আরভের পিঠ চাপড়ে দিলেন তিনি। মা আর বাবা উচ্চ শব্দে হেসে উঠল এই পর্যায়ে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। এর মাঝে আরভের মা এলেন। আরভের বাবাই তাকে ডেকে আনলেন, রাইমা দেখো, আমার একমাত্র পুত্রবধূ চলে এসেছে। আমাকে দেখে মিসেস রাইমা খুব একটা খুশি হলেন না বোধ হয়। শুধু ভদ্রতা রক্ষার্থে বললেন, ভালো আছো? জি ভালো আন্টি। আপনি ভালো আছেন? আরভের বাবা ধমকের স্বরে বললেন, কিসের আন্টি? মমো বলবে। আরভ তাই বলে ডাকে। সরি, মমো। তিনি সৌজন্যতার একটা হাসি দিলেন কেবল। হঠাৎ পেছনে থেকে উচ্চ শব্দে একটা মেয়ে কণ্ঠ বলল, ভাবি, আমাকে চিনতে পেরেছ? আয়রাকে চিনতে আমার কোনো অসুবিধা হলো না। সহজ ভঙ্গিতে মাথা নেড়ে বললাম, আয়রা, রাইট। ইয়েস, ইয়েস। বলেই হামলে এসে আমাকে জড়িয়ে ধরল। মেয়েটা ভীষণ ছটফটে। উৎফুল্ল কণ্ঠে বলল, তোমাকে তো ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর দেখতে। তোমাকেও খুব মিষ্টি দেখতে। ও, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি আমাকে আগে দেখেছো? দেখেছি মানে? অনেকবার দেখেছি। আর আরভের কাছে তোমার অনেক গল্পও শুনেছি। তুমি পেইন্টিং করতে ভালোবাসো, তোমার অনেক অনেক ফ্রেন্ডস, আর তুমি খুব মিষ্টি করে গানও গাও। ওহ, আই এম ব্লাশিং নাও। একজন মেয়েড ডিশ ভর্তি কোল্ড ড্রিঙ্কস আর পেস্ট্রি নিয়ে এলো। আমি চকলেট ফ্লেভার নিলাম। আয়রা প্রশ্ন করলো, ডু ইউ লাইক ইট? হ্যাঁ খুব। বাহ, তোমার সাথে তো আমার দারুণ মিলবে। আমারও না চকলেট খুব পছন্দ। কিন্তু ভাইয়া একদমই চকলেট পছন্দ করে না। ওর টেস্ট বাড নষ্ট। আয়রা খিলখিলিয়ে হেসে উঠল আমার কথায়, তারপর ব্যাপক আগ্রহ নিয়ে বলল, আর কি কি পছন্দ তোমার? আমরা একসঙ্গে বসে নানান গল্প শুরু করলাম। হঠাৎ আর ভেসে আমাদের মাঝখানে ঢুকে পড়ল। ফিসফিসিয়ে আয়রাকে জিজ্ঞেস করল, কি অবস্থা? কেমন লাগছে নতুন ভাবি? আয়রা উচ্চস্বরে বলে উঠল, শি ইজ জাস্ট অ্যামেজিং। ইউ ডিড অ্যাবসুলুটলি রাইট বাই চুজিং হার ওভার স্টফা। ব্রিটিশ অ্যাকসেন্টে সে কথাগুলো বলছিল আরকে। হয়তো ভেবেছিল আমি বুঝব না। কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কে স্টোফা? আর কটমট করে তাকিয়ে আছে আয়রার দিকে। আয়রা শুকনো ঢোক গিলে হাসার ভান ধরে বলল, তুমি জানতে না ওর কথা? আমি আরভের দিকে চেয়ে মৃদু হেসে বললাম, না, তোমার ভাইয়া আমাকে কখনো এই বিষয়ে বলেনি তো। আরভের মুখটা এবার দেখার মতো হলো।
সে শুধু পারছে না আয়রাকে চিবিয়ে খেয়ে ফেলতে। আয়রা ভয় ভয় জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, অপপ সরি, আমি বুঝিনি ভাইয়া। তুই কিছুই বুঝিস না, তোকে বোঝাতে হবে। কাম হেয়ার পুচকি। কিরমির করে কথাটা বলেই আরব সামনের দিকে গেল। আয়রা আমার দিকে চেয়ে বলল, ভাবি তুমি কিছু মনে কর না যেন। স্টোফা আমার ফ্রেন্ড, ভাইয়াকে পছন্দ করত, কিন্তু ভাইয়ার দিক থেকে কোনো রেসপন্স ছিল না। আমি হেসে বললাম, বুঝেছি, বাদ দাও। বাবা মা দুপুরের খাবার খেয়ে আমাকে আর আর্টকে নিয়ে আলোচনায় বসলেন। কি এমন সমস্যা হচ্ছে আমাদের মধ্যে যে আমি এতদিন জেসমিনের বাড়ি গিয়ে বসেছিলাম। আর বাবা মাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলো যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। যতই হোক, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তো আর বাবা মাকে কিছু বোঝানো সম্ভব না। বাবা বলল, তোমরা এরকম করতে থাকলে আমরা নাতি নাতনির মুখ দেখবো কেমন করে বলো তো। বাবার এই কথায় আমি লজ্জায় হতভম্ব। আর মাথা নিচু করে বলল, সেই নিয়ে চিন্তা করবেন না বাবা, সুখবর দ্রুত আসবে। আমি আরভের কথা শুনে আরো হতভম্ব হয়ে গেলাম। মা মুখ টিপে হেসে বলল, যেমন শ্বশুর তেমন জামাই। বাবা শব্দ করে হেসে উঠে বলল, তাহলে তো আর চিন্তা নেই। শোন মা লিলি, এই কয়দিন জামাইয়ের সাথে একটু কম ঝগড়া করবি। এখন তোর শ্বশুর শাশুড়িও আছে, ওরা কি ভাববে বল। ভাববে আমাদের মেয়ে জগরুটে। আর ঠোঁট উল্টে বলল, কথাটা তো ভুল না বাবা, আসলেই আপনার মেয়ে জগরুটে, মারাত্মক জগরুটে। আমি ওর দিকে চেয়ে কটমট করে বললাম, তুমি কি আমার নামে বিচার দেওয়ার চেষ্টা করছো? আমি জাস্ট সত্যি কথা বলছি। বাবা জিভ কেটে বলল, সাংঘাতিক অবস্থা দেখছি, তোদের বিয়ের 6 মাসও এখনো হয়নি, অথচ তুই জামাইয়ের দিকে এমন করে তাকাচ্ছিস। এমন চোখ রাঙানি তো বিয়ের 27 বছর পরেও তোর মা আমাকে দেয় না। বাবা আর তুমি এই মেয়েকে সামলাচ্ছ কি করে? আর আক্ষেপ নিয়ে বলল, কি করব বলুন বাবা, আমার কপাল তো আর আপনার মতো নয়। আমার রাগে ইচ্ছে করছিল আরভের চুলগুলো টেনে দেই। খুব তো আমাকে ভিলেন বানিয়ে অসহায় সাজা হচ্ছে। কিন্তু তার কীর্তিগুলো যদি এখন ফাঁস করি তাহলে শ্বশুর শাশুড়ির সামনে মানসম্মান বলে কিছু থাকবে? নেহায়েত আমি ভদ্র ঘরের সভ্য মেয়ে বলে কিছু করলাম না। চুপচাপ বাবা আর মায়ের বকা হজম করলাম। বাবা মা চলে যাওয়ার পর রাইমা আন্টি আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলেন। আমি বললাম, প্রয়োজন নেই মম, আমি আস্তে ধীরে সব চিনে নিব। আরে আস্তে ধীরে কেন, একবারেই চিনে নাও। আমরা আছি আর কয়দিন? 2 দিন বাদে চলে গেলে পুরো বাড়িতে তো তুমি একাই রাজত্ব করবে। এখন আর নিজের জীবন নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রূপবতী মেয়েদের জীবন এমনই সহজ আর সুন্দর হয়। আমার মুখের হাসি মিলিয়ে গেল কথাগুলো শুনে। তিনি কি বোঝাতে চাইলেন আমি রূপ দেখিয়ে আর্টকে ফাঁসিয়ে বিয়ে করেছি? এখন তার টাকায় আয়েশ করাই আমার মূল লক্ষ্য। তবে যাই হোক, আমি তার কথায় কিছু মনে করলাম না। কতদিনই আর আছেন তিনি, মুখে মুখে যা খুশি বলুক। তিনি তো আরভের আপন মা নন যে আমাদের জীবনে দখলদারি করার সুযোগ পাবেন। সন্ধ্যার দিকে আমি আরভের ঘরে ঢুকলাম। আরভ তখন ভেতরে ছিল না। আমার লাগেজটা ড্রেসিং টেবিলের ঠিক পাশেই। আমি সেটা বিছানায় তুলে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। ঠিক এমন সময় দরজা লক করার শব্দ পেলাম। বুঝতে পেরেছি আরভ ঢুকেছে, তার পারফিউমের কড়া গন্ধ আমার নাকে ধাক্কা খাচ্ছে। আমি ইচ্ছে করেই তাকে ইগনোর করার উদ্দেশ্যে পেছনে ফিরে তাকালাম না। মনোযোগ দিয়ে নিজের কাজ করতে লাগলাম। আলমারির এক পাশ সম্পূর্ণ ফাঁকা, নিশ্চয়ই আমার জন্য করা হয়েছে। আমি স্বাচ্ছন্দ্যে নিজের কাপড়গুলো সেখানে গুছিয়ে নিচ্ছিলাম। আরভ আমাকে আর চোখে দেখছে। বারান্দা থেকে টয়লেটা এনে শীষ বাজাতে বাজাতে বাথরুমে ঢুকলো সে। আমি তার উপস্থিতির তোয়াক্কাও করলাম না। কিছুক্ষণ বাদে সে বাথরুম থেকে বের হলো, আমি তাও তাকালাম না। আর তারপর হঠাৎ উপলব্ধি করলাম বাম হাতের বাহু দিয়ে আমার কোমর চেপে ধরেছে সে। আমি কিছু বলার আগেই ধাক্কা মেরে আমাকে বিছানায় ফেলে কপালে, গালে, নাকে এলোমেলো চুমু দিতে শুরু করলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করে রাগী কণ্ঠে বললাম, আর লিমিট ক্রস করবে না। এসব কি হচ্ছে? আরভ আমার গলায় মুখ ডুবিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আই মিস ইউ সো মাচ। আমি ভর্ৎসনার স্বরে বললাম, মনে তো হয় না। এতগুলো দিন আমি জেসমিনের বাড়িতে ছিলাম, একবারও আমাকে নিতে আসনি। রোহানকে তো পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আসতে চাওনি। এত মিস করলে নিজেই আসতে।
রোহানকে পাঠাতে না। লিলি, তুমি কি আমার সাথে সবসময় ঝগড়া করার মোটিভ নিয়েই বিয়েটা করেছো? আমি ঝগড়া করার মোটিভ নিয়ে বিয়ে করিনি। বরং তুমি আমাকে টোকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছো বোধহয়। কি ভেবেছো আমাকে? বাধ্য হয়ে বিয়ে করেছি বলে তুমি যা বলবে তাই করব। যখন আমাকে টাচ করতে ইচ্ছে করবে টাচ করবে, আর যখন ইচ্ছে করবে না ছুঁড়ে ফেলে রাখবে। আর সবকিছু টলারেট করব। আমি কখন তোমাকে ছুঁড়ে ফেলেছি লিলি? বিয়ের প্রথম রাতে তুমি যেটা করেছো সেটাকে কি বলে? ক্যান ইউ এক্সপ্লেইন? এই পর্যায়ে আর উঠে বসে রাগান্বিত কণ্ঠে বলল, যদি আমার সেদিনের ব্যবহার তোমার এতই বাজে লাগে, যদি ভুলতেই না পারো, তাহলে ওই রাতে তোমাকে টাচ করতে দিলে কেন? তখন কি তোমার শর্ট টার্ম মেমোরি লস হয়েছিল? তার এমন খোঁচামারা মন্তব্যে আমি ক্ষেপে উঠলাম, গোজগোজ করে বললাম, আমি তখন একবারও রেসপন্স করিনি, তুমি নিজের মতো সবটা ভেবে নিয়েছিলে। রেসপন্স করনি, কিন্তু বাধাও তো দাওনি। বাধা দেওয়ার সুযোগ দিয়েছিলে তুমি। এর আগেই তো। ওহ প্লিজ লিলি, এখন মিথ্যা বলে আমাকে ব্লেম কর না। ও তাই। আমি তোমাকে ব্লেম করছি। আর তুমি কি নিজের দোষ অস্বীকার করছো না? বিয়ের প্রথম রাতের ওই আচরণের জন্য কি মন থেকে একটুও অনুতপ্ত তুমি? অফকোর্স আমি গিল্টি ফিল করেছি। আর সেজন্যই আমি ফিরে এসেছি। কিন্তু তুমি একবারও আমার কাছে অ্যাপোলোজাইজ করনি। আর এবার আমার দিকে ঘুরে বাধ্যের মতো দুই হাত জড়ো করে বলল, ওকে ফাইন ম্যাডাম, আম অ্যাপোলোজাইসিং। উইল ইউ প্লিজ ফরগিভ মি? আমি দুই পাশে মাথা নেড়ে বললাম, না, এভাবে আমি মাফ করি না। তাহলে কিভাবে মাফ করবে? পায়ে পড়তে হবে। আমি শ্রাগ করে বললাম, চেষ্টা করে দেখতে পারো। যদি আমার মন গলে তাহলে মাফ পেয়েও যেতে পারো। আর হতভম্ব হলো। সে নিশ্চয়ই আমার থেকে এমন কথা আশা করেনি। কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি পায়ে পড়ে মাফ না চাই তাহলে কি মাফ করবে না? প্রশ্নই আসে না। আর পায়ে পড়লেই যে মাফ পেয়ে যাবে এমনটাও কিন্তু আমি বলিনি। বলেছি যদি বাই চান্স আমার মন গলে তাহলে। আর রুক্ষ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, এমন মাফ আমার লাগবে না। তাহলে কাছে আসার চেষ্টাও করবে না। মনে থাকে যেন। আই ডোন্ট কেয়ার এনিমোর। এটুকু বলেই পাশ থেকে বালিশটা ছুঁড়ে বারান্দায় চলে গেল সে। আমি লম্বা একটা শ্বাস নিয়ে পুনরায় নিজের কাজে মন দিলাম। গভীর রাত পর্যন্ত বারান্দাতেই বসে রইলাম আমি। আমাদের হানিমুন নিয়ে পরিকল্পনা করছে ড্যাড। লিলির পছন্দের ডেস্টিনেশন সম্পর্কে জিজ্ঞেস করতে বলেছিল আমাকে। কিন্তু আমি এই কথা এখনো লিলিকে জানাতে পারিনি। জানলে সে নিশ্চিত ছ্যাঁত করে উঠবে। যেই মেয়ে আমার সঙ্গে এক বিছানায় থাকতেও রাজি না, সে আমার সঙ্গে হানিমুনে যেতে রাজি হবে। এই চিন্তা করাও এক ধরনের বিলাসিতা। আমি অবশ্য তার সঙ্গে ঝগড়া করার মুডে একদম নেই। তার বেহুদা কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। এই মুহূর্তে বারান্দার ইজি চেয়ারে বসে মশার কামড় খেয়ে কাটাতে হচ্ছে আমাকে। আচ্ছা, আমি কেন এত কষ্ট করব? লিলি আমার সাথে থাকতে চায় না, এটা তার সমস্যা, আমার তো নয়। রুমে ঢুকে দেখলাম ম্যাডাম বিছানায় আধশোয়া হয়ে বাম পায়ের উপর ডান পা তুলে খুব আয়েশ করে মোবাইলে ব্যস্ত। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি চাই? কিছু না, আমি কঠিন মুখে বললাম। লিলি অবজ্ঞার স্বরে বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। ডিস্টার্ব করবে না। আমি শান্ত কণ্ঠে বললাম, আমার বেড, আমার রুম, আমি কেন যাব? তোমার এত প্রবলেম থাকলে তুমি বের হয়ে যেতে পারো। লিলি আমার দিকে অবাক চোখে তাকালো একবার। তারপর হঠাৎ উঠে বসে প্রায় হুমকি দেওয়ার স্বরে বলল, আচ্ছা তাই। আমি বের হয়ে গেলে কিন্তু সোজা বাসায় চলে যাব, তখন বাবাকে ম্যানেজ করতে পারবে তো তুমি? আমি এই কথায় একটু ঘাবড়ালাম। লিলি চলে গেলে বাসার মানুষের নানার প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই ঝামেলা করে লাভ নেই। তাই সমাধানে আসার চেষ্টা করে বললাম, যেতে হবে না। তুমি এখানেই থাকতে পারো। শুধু আমাকে সাইড দাও। লিলি একপাশে সরে যেতে যেতে বলল, সাইড আমি দিচ্ছি। কিন্তু ঘুমের বাহানায় আমার উপর হাত পা তুলে দেওয়ার চেষ্টা করলে কিন্তু ধাক্কা মেরে ফেলে দিব বেড থেকে। মনে থাকে যেন। আমি হেসে বললাম, তোমার ধাক্কায় আমার কিচ্ছু হবে না। লিলি কটমটে চোখে তাকালো। আমি বললাম, চিন্তার কিছু নেই। আমি তোমাকে টাচ করার জন্য মরে যাচ্ছি না। সেটা তো কিছুক্ষণ আগেই দেখতে পেলাম। আমি চুপচাপ অপমান হজম করলাম। রাতবিরাতে বেহুদা ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই।
পরদিন বাড়িতে অনুষ্ঠান। সকালে ঘুম ভাঙতেই আমাকে আর লিলিকে শপিংয়ে পাঠানো হলো। আয়রাও এসেছে আমাদের সাথে। আমি ফুড কোর্টে যেতে যেতে বললাম, তোরা শপিং কর, আমি এদিকেই আছি। তুমি যাবে না ভাইয়া? আমার আর গিয়ে কাজ কি? তোর ভাবি তো এমনিও আমার পছন্দের কিছু কিনবে না। আয়রা লিলির দিকে তাকালো, সত্যি ভাবি? ভাইয়াকে এখানেই রেখে যাব? লিলি হাসার চেষ্টা করে বলল, তোমার ভাইয়া যেহেতু থাকতে চাইছে থাকুক। বলেই আয়রাকে নিয়ে সে লিফটে উঠে গেল। আমি ঢুকলাম একটা ক্যাফেটেরিয়ায়। আয়রার সাথে শপিং করতে আমার বেশ ভালো লাগছিল। তার পছন্দের সঙ্গে আমার পছন্দের খুব মিল। প্রথমেই আমরা শাড়ির দোকানে ঢুকলাম। ভালো ভালো অনেকগুলো শাড়ি দেখার পর অবশেষে নীল রঙের একটা শাড়ি আমার পছন্দ হলো। আয়রা বলল, ভাইয়া ফেভারিট রং এটা। তোমাকেও দারুণ মানাবে ভাবি, নিয়ে নাও। আমি মৃদু হাসলাম। আর আমাকে নীল রঙের থেকেও মিষ্টি রঙের শাড়িতে দেখতে বেশি পছন্দ করে। অবশ্য ওই রঙের শাড়ি আমার অনেক আছে, তাই আজ এই নীলটাই নিলাম। সন্ধ্যার অনুষ্ঠানে আমি এটাই পরব। কিন্তু সমস্যা হলো ব্লাউজ কিনতে গিয়ে সঠিক মাপের ব্লাউজ কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর ব্লাউজ সেলাই করতে দিলে নাকি 3 দিনের আগে পাওয়া যাবে না। আয়রা আমাকে এর একটা সমাধান দিল, আমার একটা ব্ল্যাক ক্রপ টপ আছে। তুমি ওটা এই নীল শাড়ির সঙ্গে পরতে পারবে। জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগবে দেখো। তোমার সাইজের ক্রপ টপ কি আমার হবে? ডেফিনেটলি হবে, আমরা তো একই সাইজের। আমি হাসলাম এবার। দুজন একসাথে গেলাম জুয়েলারির দোকানে। সেখানের প্রবেশমুখে আচমকা একজনকে দেখে ভয়াবহভাবে চমকে উঠলাম আমি। আয়রা অবাক হয়ে বলল, কি হয়েছে ভাবি? দাঁড়িয়ে গেলে যে? আমার তখন রীতিমতো মাথা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে। ঢোক গিলে কোনো মতে বললাম, তোমার ভাইয়া কোথায়? আয়রা আমার অবস্থা দেখে অস্থির হয়ে উঠল। দ্রুত আমাকে এসে ধরল, তোমার কি শরীর খারাপ লাগছে ভাবি? ওয়েট, আমি এখনই ভাইয়াকে ফোন করছি। আমি জুয়েলারি শপের একটা চেয়ারে বসলাম। বাইরে নিলয়ের মতো কাউকে দেখলাম মনে হলো। সে কি এখনো আমাকে ফলো করছে? ভেবেই কেমন অন্তরাত্মা ঠান্ডা হয়ে গেল, এত ভয় কেন পাচ্ছি আমি? আসলে গত কয়েকদিন নিলয়কে নিয়ে আমি বাজে কিছু স্বপ্নও দেখেছি। আর খুব দ্রুত এলো। আমাকে কয়েক মুহূর্ত অবলোকন করে আয়রাকে প্রশ্ন করলো, কি হয়েছে ওর? জানি না ভাইয়া। ভাবির নাকি মাথা ঘুরাচ্ছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। তাই আমি এখানে এনে বসিয়েছি। আর হাতে করে একটা লেমন জুস নিয়ে এসেছে। আমার দিকে বাড়িয়ে বলল, এটা খাও, ভালো লাগবে। আমি চুপচাপ আরভের হাত থেকে জুসের বোতল নিয়ে দুটো চুমুক দিলাম। ততক্ষণে আরভা আমার পাশে বসে তার শক্ত হাতের বাহু দিয়ে আমাকে আগলে ধরেছে। আমি আমার ফুটবল শরীর নিয়ে তার কাঁধে মাথা এলিয়ে দিলাম, বলতে দ্বিধা নেই যে ঠিক ওই মুহূর্তে আরভের সান্নিধ্য আমার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হচ্ছিল। শপিং শেষ হয়েছে তোদের? আয়রা বলল, না ভাইয়া, এখনো জুয়েলারি কেনা বাকি। জুয়েলারি আমি কিনে আনবো। আপাতত চল তোদের বাসায় দিয়ে আসি। ওকে। ভাবি, তুমি কি হাঁটতে পারবে? আমি কিছু বলার আগেই আর বলল, ওর হাঁটার কোনো প্রয়োজন নেই। বলেই সে আমাকে কোলে তুলে নিল। আমি টুশব্দ করার সুযোগ পেলাম না। আয়রা আমাদের পেছনে আসছে। আর ফিসফিস করে বলল, কি ব্যাপার বলো তো? হঠাৎ তোমার মাথা ঘুরছে কেন? শুধু কি মাথাই ঘুরছে নাকি বমিও পাচ্ছে? আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? আর হেসে বলল, মানে মাত্র একবারেই গুড নিউজ চলে আসবে নাকি? আমি গরম চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বললাম, এসব ফালতু চিন্তাই কি সারাক্ষণ মাথায় ঘোরে? অসভ্য। আর কিটকিটে শব্দে হাসছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। আমি মরছি আমার টেনশনে, আর সে আছে ফালতু মশকরা নিয়ে। লিলি আর আয়রাকে নিয়ে বাড়ি ফিরতে আমাদের প্রায় দুপুর হয়ে গেল। ততক্ষণে জেসমিন আর সৌরভ ভাই চলে এসেছে। রোহানও এসেছে আন্টিকে নিয়ে, তাদের সাথে রাইসুল। আমি কাছে গিয়ে রোহানকে প্রশ্ন করলাম, রাহা আসেনি? না, আসলে ওর পরীক্ষা ছিল। আমি আন্টির সঙ্গে কুশল বিনিময় করলাম। রাইমা আন্টির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তাদের। তারপর নিজের ঘরের দিকে গেলাম। লিলির এখন কি অবস্থা দেখা দরকার। শপিং মলে হঠাৎ কি এমন হয়েছিল? রুমে প্রবেশ করতে নিয়ে আমি দেখলাম ভেতর থেকে জেসমিনের কণ্ঠ শোনা যাচ্ছে। তাদের কথা শুনে আমাকে থেমে যেতে হলো। জেসমিন বলছে, তোদের মধ্যে এখনো কি নিয়ে ঝগড়া চলছে আমাকে বলতো।
আর তো কাল নিজে এসে তোকে আমার বাসা থেকে নিয়ে গেল, এরপরেও তুই ওকে মাফ করিসনি। লিলি অকপট স্বরে বলল, মাফ তখনই করব যখন ও জেন্টলি আমার কাছে মাফ চাইবে, কিন্তু ও একবারও সেটা করেনি। এখন তাহলে কি হবে? তোদের মধ্যে সবকিছু এভাবেই ঝুলে থাকবে, কিছু করার নেই। ওই রাতের কথাগুলো কি এত সহজে ভুলে যাওয়া সম্ভব না আমার পক্ষে? তুই হলে পারতি। আচ্ছা আমাকে একটা কথা বল লিলি, তুই যদি ওই রাতের কথা ভুলতেই না পারিস তাহলে সেদিন আরভের সাথে ইন্টিমেট হতে গেলি কেন? এটার নিশ্চয়ই কোনো দরকার ছিল না। লিলি একটু সময় চুপ থেকে বলল, ওই রাতের জন্য আমি এখনো রিগ্রেট ফিল করছি জেসমিন। লিলির এই কথা শুনে আমি আশ্চর্য হলাম। ও তাহলে রিগ্রেট ফিল করছে ওই রাতের জন্য? আমি তো ভেবেছিলাম ওই রাতটা আমাদের দুজনের কাছেই স্পেশাল, কিন্তু লিলির কাছে ওটা রিগ্রেট। প্রচণ্ড রাগে আর বিরক্তিতে আমার মাথা ধরে গেল। চুপচাপ সরে এলাম আমি ওখান থেকে। তারপর আর একবারও লিলির মুখোমুখি হতে ইচ্ছে করল না। বিকালের দিকে মূলত সময় কাটাতেই আমি রাইসুলকে নিয়ে অ্যাডোনিসে চলে গেলাম। ফেসিয়াল, ক্লিন আপ, চুলদারি ট্রিম করা, আইব্রো ফিক্সিং সবকিছু সন্ধ্যা পর্যন্ত চলল। গ্রুমিং শেষে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ততক্ষণে। এত দেরিতে ফেরার জন্য ড্যাড আমাকে ধমক দিলেন, সময় জ্ঞান নেই, এত দেরি করলে কেন? লিলি কতক্ষণ ধরে অপেক্ষা করছে তোমার জন্য। মনে মনে আমি হাসলাম। লিলি আমার জন্য অপেক্ষা করবে? এটা তো দিবা স্বপ্ন। জীবনে এই প্রথমবার এত ছোট ব্লাউজ পরেছি আমি, খুবই আনকমফোর্টেবল লাগছে। আয়রার ক্রপটপ যে এমন অফ শোল্ডার টাইপ হবে সেটা আমি বুঝিনি, কিন্তু এখন কিছু করারও নেই, এই শাড়ির সাথে কোনো ব্লাউজই মানাচ্ছে না, কেবল এই ক্রপটপ ছাড়া। তাই বাধ্য হয়ে আমাকে এটাই পরতে হয়েছে। তাছাড়া রাইমা আন্টিও খুব স্বাচ্ছন্দ্যে স্লিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছেন। তাকে দেখে আমার অস্বস্তি কেটে যাওয়ার কথা, কিন্তু কাটছে না। মা আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে বাহ, আমার মেয়েটাকে কি মিষ্টি দেখাচ্ছে। নজর না লাগো, কিন্তু এটা তুই কেমন ব্লাউজ পরেছিস মা? জামাই তোকে কিছু বলেনি? ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি মা। তাছাড়া এই ব্লাউজটা আমার না, আয়রার। ওই তো জামাই এসে গেছে, যা দেখা করে আয়। আরভের সামনে যেতে আমার কেমন লজ্জা লাগছে। আমি সেদিকে ইচ্ছে করেই গেলাম না, কিন্তু ছবি তোলার সময় ঠিক আমাদের দেখা হয়ে গেল। তাকে ব্ল্যাক শুটে কি যে হ্যান্ডসাম লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না। ক্যামেরাম্যান আমাদের পাশাপাশি দাঁড় করিয়ে এক নাগারে বলে যাচ্ছেন, ম্যাডাম, স্যার, স্মাইল প্লিজ। আমি ঠিক করেছিলাম লিলির সাথে প্রয়োজন ছাড়া একটা কথাও বলবো না, কিন্তু তার সাজ পোশাক দেখে চুপ থাকতেও পারলাম না। রাগান্বিত কণ্ঠে বললাম, এসব কি? তুমি আয়রার টপ কেন পরেছ? এই শাড়ির সাথে কোনো ব্লাউজ ম্যাচিং হচ্ছিল না, তাই তাই বলে এইরকম টপ পরবে? তাহলে কি টপ ছাড়া শাড়ি পরলে ভালো হতো? আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম। লিলি হাসছে, যেন আমাকে রাগাতে পেরে খুব আনন্দ পাচ্ছে মনে মনে। আমি গম্ভীর স্বরে বললাম, এখনই চেঞ্জ করে আসো। সরি, তোমার অর্ডার শুনতে আমি বাধ্য না। তার উত্তর শুনে আমার মেজাজটা মাথায় উঠে গেল চট করে। লিলি চুপচাপ হেঁটে চলে যাচ্ছে। বাড়ি ভর্তি এত মানুষ, সবার নজর কিনা আমার বউয়ের উন্মুক্ত পিঠের দিকে। এই বিষয়ে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি লিলির পেছনে হাঁটতে হাঁটতে বললাম, রুমে চলো। হোয়াট ডু ইউ মিন? রুমে যাব মানে? রুমে গিয়ে তুমি শাড়িটা বদলে আসবে। ইস, পারবো না। পুরো 2 ঘন্টা লাগিয়ে সাজগোজ করেছি, সব পরিশ্রম জলে যাবে আমার। তুমি আসবে কিনা? আসবো না। আর তুমিও আমার পেছনে পেছনে আসবে না। আমি এবার সরাসরি লিলির সামনে দাঁড়িয়ে তার পথ আটকে বললাম, তুমি কি আমার সাথে রুমে যাবে নাকি আমি সবার সামনে উঠিয়ে নিয়ে যাব? লিলি ভয় পেল এবার। সে খুব ভালো করেই জানে আমি এটা করবই। তাই চুপচাপ মাথা নিচু করে আমার সাথে রুমে এলো। আমার উদ্দেশ্য ছিল রুমে এনে তাকে কিছুক্ষণ ইচ্ছে মতো ধমকানো, কিন্তু দরজা লক করে পেছনে ঘুরতেই আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। লিলি তার শাড়ির আঁচল ফেলে গা থেকে টপ খুলছে। কাজটা সে আমার সামনেই খুব স্বাচ্ছন্দ্যে করছে। আমার গলা শুকিয়ে আসলো। ঢোক গিলে কোনোমতে বললাম, তাই বলে আমার সামনেই চেঞ্জ করবে? লিলি নির্বিকার কণ্ঠে বলল, তোমার সামনে লুকানোর আর কিছু বাকি আছে নাকি? আমি আবার এত ন্যাকামি জানি না যে লজ্জা পাওয়ার ভং ধরব। যত সব। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম।
এই মেয়েটাকে ঠিক বুঝে উঠতে পারছি না। কি চায় ও? আমাকে পাগল বানাতে? আমি যথাসম্ভব লিলির থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে বারান্দায় চলে গেলাম। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালাম নিজেকে সামলাতে। এলোমেলো মাথাটা ঠান্ডা করা দরকার। এমনিতেও সে আমাকে অনেক কথা শুনিয়েছে। ওই এক রাতের প্রসঙ্গ টেনে যথেষ্ট খোঁচা মেরেছে। লিলিকে শুধু একবার ছুঁয়ে দেওয়ার অপরাধে যে পরিমাণ অপমান আমাকে হজম করতে হয়েছে তা এই 27 বছরের জীবনে আর কখনো হয়নি। তাই ওই ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাই না। দরজা খোলার শব্দ পেয়েই আমি রুমে ঢুকলাম। লিলি ব্লাউজ বদলে নিয়েছে। নীল শাড়ির সাথে ম্যাচিং একটা ফুল স্লিভ নেভি ব্লু ব্লাউজ পরেছে। মানাচ্ছে ভালোই। অথচ তখন সে বলছিল ম্যাচিং কোনো ব্লাউজ তার কাছে নেই। আমি নিরেট গলায় প্রশ্ন করলাম, তুমি তো বলেছিলে ম্যাচিং ব্লাউজ নেই, তাহলে এটা কোত্থেকে বের হলো? লিলি জবাব না দিয়ে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হলো, যেন এটাই এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ। অবশ্য আমি ছাড়া তার কাছে পৃথিবীর সবকিছুই জরুরি। কেবল আমিই বোধহয় তার জীবনের একমাত্র মূল্যহীন বস্তু, যাকে সহজ ভাষায় বলা যায় অপশনাল। আমি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার বললাম, জবাব দিচ্ছ না কেন? এর মানে তখন মিথ্যা বলেছিলে। লিলি নাকমুখ কুঁচকে বলল, তুমি কি জানো না সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না? তবুও কেন এই বাজে জিনিসটা নিয়ে আমার সামনে এসেছো? ছি, বেশ করেছি। আমিও তাহলে বেশ করেছি। অকপটে এই কথা বলেই রুম থেকে বেরিয়ে গেল সে। আমি বহু কষ্টে গরম মেজাজটা ঠান্ডা করার চেষ্টা চালালাম। কেন যে বিয়ে করেছিলাম এটা ভেবে নিজেকে ধিক্কার দিলাম। অনুষ্ঠানের শেষে বন্ধুদের সাথে আড্ডায় বসলাম বহুদিন পর। ভেবেছিলাম আজকের রাতটা এভাবেই কাটিয়ে দিব, কারণ রুমে গেলেও লিলির সেই গোমরা মুখ দেখতে হবে। আর রাতবিরাতে ঝগড়া করার একদম মুড নেই আমার। রোহান হঠাৎ আমার উরুতে চাপড় দিয়ে বলল, অনেক রাত হয়েছে আর আমাদের বাড়ি ফিরতে হবে। আর তুইও ঠিক নেই, যা রুমে গিয়ে শান্তিতে ঘুমা। আমি সপ্তম বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে মৃদু হাসলাম। তাচ্ছিল্য করে বললাম, আমার আর শান্তি? সেটা তো বিয়ের পরেই উবে গেছে। আমার শান্তির মা মরে গেছে। আজাদ অবাক হয়ে বলল, বলিস কি? তোর তো বিয়ে হলো মাত্র কয়দিন, এর মধ্যেই শান্তির মা মরে গেছে? রোহান কৌতুক করে বলল, এখনো যে বেচারা সুস্থ আছে সেটাই বিস্ময়কর। না হলে ওর যে বউ আমি হলে তো এতদিনে মানসিক হসপিটালে থাকতাম। আজাদ বলল, ডেঞ্জারাস ব্যাপার। কাহিনী কি দোস্ত? আমি রোহানকে কড়া স্বরে শাসিয়ে দিলাম, এই শালা খবরদার আমার বউয়ের নামে আর একটা নেগেটিভ ওয়ার্ড না। আমি সহ্য করব না। এর মানে কি রোহান ভুল বলেছে? তুই বিয়ে করে সুখে আছিস? ফাহিম প্রশ্ন করল। আমি মাথা দুলিয়ে বলল, অবশ্যই। কিন্তু তোদের আমি একটা সলিড পরামর্শ দেই, জীবনে কখনো বিয়ে করবি না। আর যদিও করিস, অপরিচিত কাউকে করবি, নিজের এক্সকে না। আমার কথায় হাসির রোল পড়ে গেল চারদিকে। রোহান ফিসফিস করে বলল, শোন বেটা, তোকে একটা ভালো পরামর্শ দেই। মেয়েদের বাগে আনার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে থার্ড পারসন। তুই লিলিকে দেখানোর জন্য আপাতত একটা ফলস রিলেশনে চলে যা। দেখবি মেয়ে এমনি লাইনে চলে এসেছে। আমি এই কথায় প্রচণ্ড ক্ষেপে রোহানের কলার ধরে বললাম, ওই শালা, আমাকে কি তোর ক্যারেক্টারলেস মনে হয়? বেহুদা সংসারে আরেকটা ঝামেলা বাঁধাতে যাব কেন আমি? আরে, আমি তো প্রবলেম সলভ করার জন্যই বললাম। তোকে সলভ করতে বলেছি আমি। আমার প্রবলেম আমাকে বুঝতে দে। আচ্ছা তোরা একটু দেখ তো আমার মুখ থেকে বিয়ারের গন্ধ আসছে নাকি? রাইসুল বলল, অনেক বাজে অবস্থা ভাই, এইভাবে ভাবির সামনে যাস না। মুখে স্প্রে করে দিব। থাক, লাগবে না। এমনিতেও আমার কাছে আসবে না। বিড়বিড় করে বললাম আর হাসলাম। রোহান আমার হাতের ভর নিজের কাঁধে তুলে নিয়ে বলল, চল তোকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি নিজেকে ছাড়িয়ে বললাম, দরকার নেই, আমি একাই যেতে পারবো। গুড নাইট গাইজ। গুড নাইট। আমার রুমের দরজাটা খোলাই ছিল। লিলি অবশ্য ঘুমিয়ে পড়েছে। সে যে আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না এটা আমি জানতাম। নিঃশব্দে দরজাটা আটকে তার সামনে বসলাম, তার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম এক দৃষ্টে। বেগুনি রঙের কোয়ার্ড সেটে কি সুন্দর দেখাচ্ছে তাকে। আমার লিলি ফুল। পোশাক বদলে নিলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে জড়িয়ে এলো দু চোখ।
সকালে ঘুম ভাঙতেই দেখলাম লিলি বিছানার কোনায় বসে আছে। চোখ মুখ শক্ত তার। আমার দিকে এমনভাবে চেয়ে আছে যেন এতক্ষণ সে আমার ঘুম ভাঙার অপেক্ষাতেই ছিল। আমি ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বললাম, গুড মর্নিং লিলি ফুল। লিলি খুব নিষ্ঠুর গলায় বলল, এই মর্নিং তোমার জন্য গুড হতে পারে, কিন্তু আমার জন্য না। কেন? লিলি খুব অসহনীয় ভঙ্গিতে গা ছেড়ে বলল, আমি আর পারছি না আর। আমার পক্ষে আর সম্ভব না। কি পারছো না তুমি? তোমার পক্ষে কি সম্ভব না? উঠে বসতে বসতে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম আমি। লিলি প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, তোমার সাথে সংসার করা আর সম্ভব না আমার পক্ষে। ভালো হয় সবকিছু এখানেই শেষ করে দিলে। আমার মাথায় যেন বজ্রপাত হলো। কয়েক মুহূর্তের জন্য তার কথার অর্থই ধরতে পারলাম না আমি। চূড়ান্ত বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম, মানে কি শেষ করতে চাও? লিলি উচ্চারণ করল দুনিয়ার নিষ্ঠুরতম বাক্য, আই ওয়ান্ট ডিভোর্স। প্লিজ মুক্তি দাও আমাকে আর। আমি মুক্তি চাই। আমি কতক্ষণ স্তম্ভের মতো চেয়ে থেকে ব্যাকুল চিত্তে জিজ্ঞেস করলাম, কেন লিলি? কি অন্যায় করেছি আমি? তুমি কোনো অন্যায় করনি। ভুল আমারই। শখের মাথায় এই বিয়েটা করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। যাই হোক, এখন আমি আর এই সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে পারছি না। তাছাড়া আমার মনে হয় আমি এখনো নিলয়কে ভালোবাসি। ওয়ার্ড নিলয়, আর ইউ সিরিয়াস? আমি নিলয়ের কাছে ফিরে যাচ্ছি আর। দয়া করে তুমি আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে না। আর ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব। দয়া করে সাইন করে দিও আর আমাকে ভুলে যেও। বলেই লিলি বের হয়ে গেল রুম থেকে। আমাকে কিছু বলার সুযোগটুকুও দিল না। তাকে আটকানোর জন্য আমিও হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে নিচ্ছিলাম, কিন্তু সে দরজা বাইরে থেকে লক করে দিল। আমি সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। লিলি প্লিজ আমার কথা শোনো, যেও না লিলি। প্রচণ্ড কম্পনে জেগে উঠলাম আমি। গা ঘেমে একাকার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারদিকে চোখ বুলাতেই দেখলাম লিলি আমার পাশেই শুয়ে আছে। তার শরীরের মিষ্টি গন্ধে উদ্ভাসিত আমার বিছানা, বালিশ, সবকিছু। অপরিমেয় একটা শান্তি এসে ভর করল হৃদয়ে। নিমেষেই শান্ত হয়ে গেল মন। এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, খুবই বাজে একটা স্বপ্ন ছিল। প্রচণ্ড বাজে। আমি পানি খেয়ে এসে এসিটা কমিয়ে দিলাম। ঘরটা হিমশীতল করার চেষ্টা। তারপর লিলির গা ঘেঁষে খুব শক্ত হাতে জড়িয়ে ধরলাম তাকে। সে জেগে গেলে নিশ্চয়ই রেগে যাবে। কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। কিচ্ছু না। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই খুব অস্থির লাগলো। খেয়াল করলাম আর আমাকে তার পেশিবহুল দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমি ন্যূনতম নড়াচড়াও করতে পারছি না। কোনোমতে পেছনে ঘুরে তাকে ধাক্কা দিলাম, সে হালকা নড়ে উঠল। আমি কটমট করে বললাম, কি হচ্ছে এটা? বর্ডার ক্রস করেছো কেন? ছাড়ো আমাকে। আর ঘুমো ঘুমো কণ্ঠেও খুব অটল হয়ে বলল, ছাড়বো না। মানে? আমি কিন্তু খামুচি দিব। দাও খামুচি। তুমি একটা খামুচি দিলে আমি 10টা কিস দিব। পারবে আমার সাথে? রাগে আমার মাথা ভনভন করছে। সে কি রাতবিরাতে পাগল হয়ে গেল? হঠাৎ আমি খেয়াল করলাম আরভের স্পর্শ প্রচণ্ড গরম। যেন গা থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা কি আমার মনের ভুল? নিশ্চিত হতে তার কপালে হাত দিলাম। আর তখনই কেঁপে উঠল আমার বুক। জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। আমি ভীষণ বিচলিত হয়ে উঠলাম। আরকে বললাম, তোমার গায়ে তো অনেক জ্বর। দেখি, ছাড়ো। আমাকে উঠতে হবে। উঠে কি করবে? থার্মোমিটার খুঁজবো? তোমার গায়ের টেম্পারেচার মাপবো? লাগবে না। লাগবে না মানে? গা তো অনেক গরম, মনে হচ্ছে পুড়ে যাবে। জ্বরপট্টি দিতে হবে। জ্বরপট্টি লাগবে না। অ্যাটলিস্ট ঔষধ তো খেতে হবে। নাপা এক্সট্রা কিংবা প্যারাসিটামল? লাগবে না। কিচ্ছু লাগবে না। বলেই আমাকে ঘুরিয়ে তার মাথাটা আমার বুকের উপর রাখল। আমার হাত দুটো তার পিঠের কাছে নিয়ে বিড়বিড় করে বলল, হোল্ড মি টাইটলি। আর কিচ্ছু লাগবে না। আমার ভীষণ কান্না পাচ্ছিল কেন জানি। তার চুলে অনবরত হাত বুলাতে বুলাতে আমি কাঁদতে লাগলাম অচিরেই। আর ফিসফিস করে বলল, কেঁদো না লিলি। আমার কিচ্ছু হয়নি। আমি তোমার জন্য কাঁদছি। কে বলল? কেউ না বললেও আমি জানি তোমার এই কান্না শুধু আমার জন্য। ইস, আমার বয়েই গেছে তোমার জন্য কাঁদতে। আর হাসল সামান্য। তার হাসির হালকা শব্দ কি ভীষণ খুব মাদকময় ঠেকলো আমার কাছে। আর নরম কণ্ঠে বলল, তুমি ক্যালোরিমিতির মূলনীতিটা জানো লিলি? মানে?
সায়েন্সের ছাত্রী হয়ে এইটুকু জানো না? জ্বরের সময় কাউকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলে তাপমাত্রা আদান প্রদান হয়, এভাবে জ্বর সেরে যায়। তো সেজন্য কি আমি তোমাকে সারারাত জড়িয়ে ধরে রাখবো? এটাই চাইছো তুমি? হুম। কিন্তু এভাবে ধরলে তো কাজ হবে না। তাহলে কিভাবে ধরবো? এই দেখো আমার গায়ের মোটা টি শার্ট, এটা তাপ প্রদানে বাধা দিচ্ছে। তাই আমি আমার টি শার্টটা খুলে ফেলি, তুমিও তোমার জামাটা খুলে ফেলো। তারপর আমাকে জড়িয়ে ধরো। দেখবে জ্বর 5 মিনিটে সেরে গেছে। বলেই হেসে উঠল সে। আমি রেগে তার পেট বরাবর ঘুষি মারলাম, গায়ে এত জ্বর নিয়েও একটা মানুষ কিভাবে এমন অসভ্য কথা বলতে পারে। কিন্তু এই মুহূর্তে তার উপর রাগতে ইচ্ছে করছে না একদম। খুব মায়া হচ্ছে তার জন্য। অযথাই কান্না পাচ্ছে। ঠিক অতীতের মতো আহ্লাদীপনা করতে ইচ্ছে করছে, যখন আমরা ছিলাম প্রেমিক প্রেমিকা। হঠাৎ অনুভব করলাম আর আমার গলায় তার ঠোঁটের গরম স্পর্শ ঢেলে দিচ্ছে। মুহূর্তেই জমে গেল পুরো শরীর। অজস্র অনুভূতির জোয়ারে কাঁপতে লাগলাম। আর মুখ তুলে আমার কপালে চুমু দিতেই আমি কেঁদে ফেললাম শব্দ করে। কেন যেন মনে হচ্ছিল তার এই জ্বর আসার পেছনে আমিই দায়ী। আমার অত্যাচারেই তার জ্বর এসে গেছে। অস্থির কণ্ঠে বললাম, আমি আর কখনো তোমার উপর রাগব না আর কখনো কষ্ট দেব না তোমাকে। আর হেসে ফেলল চট করে। আমার চোখের জল আলতো হাতে মুছে দিয়ে বলল, অবশ্যই রাগ করবে, কষ্টও দিবে। তুমি ছাড়া আমার উপর রাগ করার অধিকার কারণেই। আমাকে কষ্ট দেওয়ার অধিকারও আমি কাউকে দেইনি তুমি ছাড়া। আমি সেই ভার্সিটি লাইফের আবেগী তরুণী হয়ে উঠলাম হঠাৎ করেই। আরভের মুখটা হাতের মুঠোয় নিয়ে তার কপালে, গালে, সারা মুখে অজস্র চুমু দিতে শুরু করলাম। আরভ আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত পিষে বলল, লিলি, আই লাভ ইউ। তারপর থেকে প্রতি 2 মিনিট অন্তর অন্তর সে এই একটা কথা বারবার বলতে লাগলো। শেষ রাতে সে শান্ত হলো কিছুটা। আমার কাঁধে মাথা রেখে বিড়বিড় করে বলল, লিলি, আই লাভ ইউ। আই নিড আ লিটল গার্ল লাইক ইউ। আমার কান্না তখনও থামেনি, বরং বেড়েছে। আমি হিচকি তুলে বললাম, আই লাভ ইউ টু আর্ভ। আই অলসো নিড আ লিটল গার্ল। কিন্তু আমাদের মেয়ে আমার মতো বদমেজাজি হবে না। সে তার বাবার মতো ভালো মানুষ হবে। আর্ভ আমার কথার জবাবে কিছু বলল না। সে ঘুমিয়ে পড়েছে, আমি জেগে রইলাম। আমার সারা শরীর সুখের সাগরে ভাসছে। ধীরে ধীরে সকালের স্নিগ্ধ আলোর রেখা ফুটে উঠল আকাশে। আমি সেই স্নিগ্ধ নীল আকাশের দিকে চেয়ে হঠাৎই উপলব্ধি করলাম, আর্ভময় আমার এই জীবন আসলে স্বপ্নের চেয়েও সুন্দর। সমাপ্ত। গল্প, অপ্রিয় প্রাক্তন। লেখনীতে সিদরাতুল মুনতাজ। অন্তিম